সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, ইরান গত রাতে জর্দানে মার্কিন ঘাঁটিতে আবার হামলা চালিয়েছে। এদিকে সৌদি আরব এবং আমেরিকা ইরান সমর্থিত প্রতিরোধকামী সংগঠনের উপরে হামলা চালিয়েছে। সৌদি আরব অভিযোগ করেছে ইরাক থেকে তাদের তেল ক্ষেত্রের উপর হামলা চালানো হয়েছে। এদিকে ইয়েমেনিরা দাবি করেছে তারা সৌদি আরবের সবচেয়ে বড় তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান তাতে হামলা চালিয়েছে এবং এ কারণে সৌদি আরব ওই তেল ক্ষেত্র থেকে তেল উৎপাদন বন্ধ করে দিয়েছে, যার প্রেক্ষাপটে বিশ্বের তেল সরবরাহের উপর নতুন করে চাপ সৃষ্টি হবে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বৈঠক হয়েছে। বৈঠককে ফলপ্রসূ এবং ইতিবাচক বলেছে হোয়াইট হাউস। এদিকে ইরানের জন্য একটা সুখবর আছে, সেটি হচ্ছে যে ইরান নিজস্ব প্রযুক্তিতে অর্থাৎ একদম অভ্যন্তরীণভাবেই কার্গো বিমান তৈরি করেছে এবং সে কার্গো বিমান আগামী বছরের শুরুর দিকে সার্ভিসে যুক্ত হবে। আর একটু খবর ছিল, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম মার্কিন একটি ঘাঁটি থেকে একটি হেলিকপ্টার আমেরিকার একজন জেনারেলকে নিয়ে ওড়ার কিছুক্ষণ পরেই তাতে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে এবং ওই হেলিকপ্টারটি একদম ধ্বংস হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়েই এখনকার ভিডিওতে আলোচনা করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনা করি। ইরানের আইআরজিসি অর্থাৎ ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী তারা জর্দানের মুওয়াফাক আল সালতি বিমান ঘাঁটিতে গত রাতে হামলা চালিয়েছে। অন্তত 3টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। সেই হামলা সফল হয়েছে না ব্যর্থ হয়েছে এ নিয়ে পরস্পর বিরোধী খবর পাওয়া যাচ্ছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে দেখা যাচ্ছে যে ইরানের এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ডাইরেক্ট হিট করেছে মার্কিন সামরিক ঘাঁটিতে। আর আমেরিকা অর্থাৎ সেন্টকম, আমেরিকার যে সেন্ট্রাল কমান্ড সেন্টকম, তারা দাবি করেছে যে না, 3টা ক্ষেপণাস্ত্রই তারা ইন্টারসেপ্ট করেছে। প্রশ্ন আসছে যে জর্দানে এত ইন্টারসেপ্টর পাবে কোথায়? তাদের তো ইন্টারসেপ্টর অনেকটা ঘাটতিতে পড়েছে এবং ব্যাপকভাবে গত কিছুদিন ধরে হামলা চালিয়েছে ইরান, যে সমস্ত হামলা তারা ঠেকাতেই পারেনি এবং প্রচুর ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। এই অবস্থায় আমেরিকার দাবি সঠিক অর্থাৎ সেন্টকমের দাবি সঠিক নাকি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যে ভিডিও, যাতে দেখা যাচ্ছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো ডাইরেক্ট হিট করছে মুওয়াফাক আল সালতি বিমান ঘাঁটিতে, এইটা সঠিক আমরা শিওর হতে পারছি না। তবে গত 4 দিন হামলা বন্ধ থাকার পর ইরান জর্দানে মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে, জবাবে আমেরিকা কোনো হামলা চালায়নি। এদিকে সৌদি আরব এবং আমেরিকা সম্মিলিতভাবে যৌথভাবে ইরাকের প্রতিরোধকামী সংগঠন ওই হাসদার সাবির উপরে হামলা চালিয়েছে। হাসদার সাবির কয়েকটা অবস্থানে সৌদি আরব বলছে যে এই ইরাক থেকেই অর্থাৎ ইরান সমর্থিত বা ইরানপন্থী এই প্রতিরোধকামী সংগঠনের পক্ষ থেকে সৌদি আরবের তেল স্থাপনায় রকেট হামলা চালিয়েছে। আর ইয়েমেন বলছে বা ইরাকের এই প্রতিরোধকামী সংগঠনগুলোও বলেছে যে তারা কোনো হামলা চালায়নি। ইয়েমেন বলছে যে তারা হামলা চালিয়েছে এবং তাদের হামলায় সৌদি আরবের ওই তেল স্থাপনা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তেল স্থাপনা থেকে তেল সরবরাহ বন্ধ রয়েছে। এই তেল স্থাপনা থেকে তেল উত্তোলন করে লোহিত সাগরে যে ইয়ানবু বন্দর আছে সৌদি আরবের, এই ইয়ানবু বন্দরে পাঠানো হতো তেল পাইপলাইনের মাধ্যমে। সৌদি আরবের পূর্বাঞ্চলীয় কাতি প্রদেশ বা আবকাইক অঞ্চল থেকে এই তেল উত্তোলন করে পাইপলাইনের মাধ্যমে দীর্ঘ পথ পাড়ি দিয়ে ইয়ানবু বন্দরে পৌঁছানো হতো। কিন্তু এই ইয়ানবু বন্দরে এখন আর তেল সরবরাহ করা যাচ্ছে না, কারণ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই তেল স্থাপনাটি। এটি হচ্ছে সৌদি আরবের সবচেয়ে বড় তেল উৎপাদনকারী স্থাপনা। সৌদি আরব এবং আমেরিকা হাসদার সাবির উপর হামলা চালিয়েছে। কি রকমের ক্ষয়ক্ষতি হয়েছে এটা বিস্তারিত আমি জানতে পারিনি, আশা করছি আমি জানতে পারলে আপনাদেরকেও জানানোর ব্যবস্থা করব। এই হাসদার সাবি এমন একটি সংগঠন যারা কিন্তু ইরাকে যে আইএসআইএস এর উত্থান হয়েছিল, যে দায়েশ গোষ্ঠী, এই দায়েশ গোষ্ঠীর বিরুদ্ধে এরা কিন্তু প্রচণ্ডভাবে লড়াই করেছিল
ইরানের কিছু সামরিক উপদেষ্টা ইরাকে ছিল। এই হাসনাত সাহেব আর ইরাকের সামরিক বাহিনী এরা যৌথভাবে মিলে আইএসআইএস দায়েশ গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান চালিয়েছিল এবং ইরাককে তারাই কিন্তু মুক্ত করেছে। এদিকে ইয়েমেন যেহেতু দাবি করছে, ইয়েমেনের হুতি সমর্থিত সামরিক বাহিনী তারা দাবি করছে যে তারাই সৌদি আরবের ওই তেল স্থাপনায় হামলা চালিয়েছে। তো সেক্ষেত্রে সৌদি আরবের সাথে ইয়েমেনের বর্তমানে যে সংঘাত সংঘর্ষ চলছে, এই সংঘাত সংঘর্ষ যে আরো বিস্তৃত হবে তারই আলামত পাওয়া যাচ্ছে মূলত এই হামলার ভেতর দিয়ে। আর ইয়ারমু বন্দরে যেহেতু এই তেল স্থাপনা তেল সরবরাহ বন্ধ করে দিল, সেক্ষেত্রে আন্তর্জাতিক বাজারে বা তেলের বাজারে একটা নেতিবাচক প্রভাব পড়বে আরো, সেটা মোটামুটি ধারণা করা যাচ্ছে বা আশঙ্কা করা যাচ্ছে। সম্ভবত এই তেল স্থাপনাটা থেকেই প্রতিদিন 5 লাখ ব্যারেল তেল উৎপাদন করা হতো একটা স্থাপনা থেকেই। দর্শক, বহু জল্পনা কল্পনা ছিল নেতানিয়াহুর আমেরিকা সফর এবং ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকের ব্যাপারে। এরই মধ্যে বৈঠক হয়েছে নেতানিয়াহুর সাথে ট্রাম্পের, এবং ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে দাবি করা হয়েছে এই বৈঠক ছিল ফলপ্রসূ এবং ইতিবাচক। তিনি তার ট্রুথ সোশ্যালে শেয়ার করা পোস্টে নেতানিয়াহুর সাথে বৈঠকের ছবি প্রকাশ করেছেন এবং সেখানে লিখেছেন যে বৈঠক ফলপ্রসূ এবং ইতিবাচক ছিল। আর নেতানিয়াহু বলেছে ডোনাল্ড ট্রাম্পের সাথে তার এই পর্যন্ত যত বৈঠক হয়েছে তার ভেতরে গতকালের এই বৈঠক ছিল সেরা বৈঠক। ডোনাল্ড ট্রাম্প বলেছেন অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। জানি না আমরা কি নিয়ে আলোচনা হয়েছে সেটা এখনো প্রকাশ করা হয়নি, তবে অনেকেরই ধারণা তো এমন ছিল বা আমরাও অনেকেই এভাবেই ভাবছিলাম যে ডোনাল্ড ট্রাম্পের সাথে নেতানিয়াহুর এই বৈঠক হবে এবং সেখানে নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে চূড়ান্ত অভিযান বা চূড়ান্ত হামলার জন্য তিনি হয়তো চাপাচাপি করবেন বা উস্কানি দেবেন। জানি না কি হয়েছে, তবে ডোনাল্ড ট্রাম্প গতকাল যা বলেছিলেন তিনি যদি তাতে স্থির থাকেন তাহলে হয়তো আমেরিকা ইরানের বিরুদ্ধে হামলায় আর জড়াবে না। গতকাল জর্দানে হামলা করার পর, ইরান যে হামলা করেছে তারপর আমেরিকা কিন্তু কোনো জবাব দেয়নি। আসলে আমরা একটু অপেক্ষা করি, পরিস্থিতি আসলে কোন দিকে যায় দেখি, এখনই চূড়ান্ত কথা বলা যাচ্ছে না। আরেকটি গুরুত্বপূর্ণ খবর আছে, এটা ইরানের জন্য সুখবর বটে। ইরান বেশ কিছুদিন মানে গত কয়েক বছর ধরে চেষ্টা করছিল কার্গো বিমান তৈরি করার নিজেরা অভ্যন্তরীণভাবে। এই কার্গো বিমান তারা তৈরি করে ফেলেছে এবং সেটা পরীক্ষা নিরীক্ষার একেবারে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আশা করা হচ্ছে যে আগামী বছরের প্রথম দিকে এই বিমান সার্ভিসে যুক্ত হবে। আগামী বছর প্রথম বলতে দুটো সময়ের যে কোনো একটা হতে পারে, একটা হচ্ছে ফার্সি বছর আর একটা হচ্ছে ইংরেজি বছর। জানুয়ারিতে নতুন বছর শুরু হবে খ্রিস্টীয় যে ক্যালেন্ডার সেই অনুযায়ী, আর ফার্সি বছর শুরু হয় 21শে মার্চ থেকে। তো 21শে মার্চ হোক আর 1 জানুয়ারি হোক, এই কয়েক মাস পরেই মোটামুটি ইরানের এই বিমান সার্ভিসে চলে আসবে এমনটাই জানা যাচ্ছে। এই কার্গো বিমান 6 টন পণ্য পরিবহন করতে পারবে এবং একবার জ্বালানি ভরে 3900 কিলোমিটার পথ পাড়ি দিতে পারে। এই বিমানটার নাম রাখা হয়েছে সিমর্গ। এই বিমানে ব্যবহার করা হয়েছে 2500 হর্স পাওয়ারের 2টি ইঞ্জিন। ইরানে এয়ার সাপোর্টের যে সীমাবদ্ধতা ছিল বা ঘাটতি ছিল, এই বিমান সার্ভিসে আসার পরে সেই ঘাটতি দূর হবে বলে আশা করা হচ্ছে। একক কোনো কোম্পানি এই বিমান তৈরি করেনি, ইরানের বেশ কয়েকটি কোম্পানি সম্মিলিতভাবে এই বিমান নির্মাণ করেছে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে বহু বছর ধরে অর্থাৎ ইসলামী বিপ্লবের পর থেকেই ইরান কঠোর নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে। এই কঠোর নিষেধাজ্ঞার মধ্যে থাকার পরেও আমরা দেখতে পাচ্ছি ইরান এই যে বিমান খাত, বিভিন্ন খাতে যে বিরাট বিরাট সফলতা অর্জন করেছে, এটা কিন্তু ইরানের দৃঢ় মানসিকতার পরিচয়। এবং এই নতুন যে কার্গো বিমান যুক্ত হতে যাচ্ছে, এটি নিষেধাজ্ঞা উপেক্ষা করে, নিষেধাজ্ঞাকে অনেকটা ব্যর্থ করে দিয়ে ইরানের এই ডেভেলপমেন্ট, একথা বলতেই হবে। তো সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাইছি। আলোচনা শেষের আগে আপনাদের কাছে জানতে চাই, আপনাদের মতামত জানতে চাই,
ইরান এই যে কার্গো বিমান তৈরি করলো এবং আরো বিভিন্ন ক্ষেত্রে তাদের উন্নতি অগ্রগতি দেখেছি আমরা। নিষেধাজ্ঞার ভেতরে থাকার পরেও এই যে উন্নতি, এটা কিভাবে সম্ভব হলো? এটা কি শুধুমাত্র তাদের দেশপ্রেম, ডিটারমিনেশন এটা, নাকি জ্ঞান বিজ্ঞানকে তারা ব্যাপকভাবে চর্চা করেছে তার কারণে তাদের পক্ষে এগুলো সম্ভব হলো? দর্শক, আপনাদের মতামত জানিয়ে কমেন্টে লিখতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সম্মানিত ভিউয়ার্স, ইরানের যেই কথা সেই কাজ। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই কয়েকদিন আগে বলেছিলেন যে এখন ইরান নতুন পলিসি নিয়েছে। আগে ইরান যেটা করতো, আমেরিকা আক্রমণ করলে ইরান পাল্টা আক্রমণে যেত। ইসমাইল বাগাই পরিষ্কার করেছেন যে না, এখন না, এখন যুদ্ধকালীন সময় আমেরিকাকে আক্রমণ করলো কি করলো না, আক্রমণ বন্ধ রাখলো কি বন্ধ রাখলো না, এইটা ইরানকে ম্যাটার করে না। ইরান তার আক্রমণ চালিয়ে যাবে। এবং সেই রকমই ইসমাইল বাগাইয়ের এই বক্তব্যের প্রেক্ষিতেই সেই রকমই ঘটনা একটি ঘটেছে। আজকে ভোর 5:45 ইরানের আইআরজিসি মিসাইল দিয়ে, অর্থাৎ ব্যালিস্টিক মিসাইল দিয়ে জর্ডানে আক্রমণ করেছে, সরাসরি আক্রমণ। আমেরিকা কিন্তু যুদ্ধ বন্ধ রেখেছে, ডোনাল্ড ট্রাম্প, কিন্তু ইরান আক্রমণ করেছে। এই প্রথমবারের মতো ইরান কোনো রিটালিয়েশনে যায় নাই, পাল্টা আক্রমণে যায়নি, নিজেরা আক্রমণ করেছে। অর্থাৎ ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র যেটা বলেছেন সেটা করেছে। এখন একটি জিনিস আমরা একটু খতিয়ে দেখি, সেটা হলো এই যে কেন এই আক্রমণগুলো করা হয় ডোনাল্ড ট্রাম্প, আবার কেন আক্রমণ বন্ধ রাখে। ডোনাল্ড ট্রাম্প হলো একজন ব্যবসায়ী লোক, যেটা আমি বরাবরই বলে আসছি। এই ব্যবসায়ী মানুষটা সব কিছুতেই ব্যবসা খোঁজে, ইভেন মানুষের জীবনের বিনিময়ে ব্যবসা করে, মানুষের জীবনকে জীবিকা করে। এটার কারণ হলো যুদ্ধ যখন শুরু হয় তখন তেলের দাম বাড়ে। ডোনাল্ড ট্রাম্প তেলের দামটা ইচ্ছা করে বাড়ানোর জন্য সেন্টকমকে নির্দেশ দেয়। নির্দেশ দেওয়ার ফলে সেন্টকম আক্রমণ করে, ইরান পাল্টা আক্রমণে যায়, তেলের দাম বৃদ্ধি পায়। এবং তেলের দাম যখন প্রচুর উপরে ওঠে, তখন ডোনাল্ড ট্রাম্পের সাথে যে সকল তেল কোম্পানির ব্যবসায়িক সম্পর্ক আছে তাদেরকে বলা হয় যে তেল এখন তোমরা তেল কিনবে না, এখন দাম বৃদ্ধির সময় তেল কিনবে না। ডোনাল্ড ট্রাম্প আবার ইচ্ছা করে যুদ্ধবিরতি দেয়, দিলেই তখন তেলের দাম পড়তে থাকে। তখন তেল কোম্পানিগুলো ওই তেল কিনতে থাকে, তেল কিনে আবার যখন যুদ্ধ শুরু হয়, তেলের দাম যখন আবার বাড়তে থাকে, তখন এই তেল কোম্পানিগুলো এই যে যুদ্ধের বিরতির সময় যে সস্তা দামে তেল কিনেছিল, সেটা যুদ্ধকালীন যুদ্ধ শুরু হলে তেলের দাম বাড়লে সেটা আবার বিক্রি করে। এবং এই তেল কোম্পানিগুলোর সাথে ডোনাল্ড ট্রাম্পের আনহোলি বিজনেস রিলেশন রয়েছে। এটা সবাই জানে, আমেরিকানরা সেটা বলে না। তো জর্ডানের এটা ইরান ভালো করেই বুঝতে পারে, এবং বুঝতে পেরেই ডোনাল্ড ট্রাম্প যাতে ব্যবসা করতে না পারে, তাই তারা এই আমেরিকা আক্রমণ না করলেও তারা স্ব-উদ্যোগে এখন আক্রমণ চালিয়ে যাবে, যতক্ষণ না পর্যন্ত ফর্মালি যুদ্ধ বন্ধের ঘোষণা আমেরিকা না দেয়, ততদিন পর্যন্ত আমেরিকা ইরানের উপর আক্রমণ করুক আর না করুক, ইরান আক্রমণ চালিয়ে যাবে। এই আজকে ভোরে ইরানের জর্ডনে আক্রমণের পরিপ্রেক্ষিতে সৌদি আরব এবং সেন্টকম তখন নিরুপায় হয়ে রিটালিয়েশনে গিয়েছে, এবং তারাও ইরানের বিভিন্ন বিষয় ভেতরে আক্রমণ করেছে, মিলিটারি বেজের উপরে আক্রমণ করেছে ইরানের। এতটুকুন পর্যন্ত খবর আসছে, এটা নিশ্চিত করেছে আল জাজিরা এবং CNN প্রপারলি রিপোর্ট করেছে। যে রিপোর্টগুলো আমাদের লোকাল কোনো আমাদের দেশেও কোনো প্রিন্ট মিডিয়াতে আমি এখনও দেখিনি, দু তিনটা দেখেছি, তাতে আমি সেটা পাইনি। এখন আমরা জানেন যে আমরা একটা বিষয় কিন্তু জানি যে নেতানিয়াহু কিন্তু হোয়াইট হাউসে মিটিং করেছে এবং জেলেনস্কিও ছিল। আমি গত ভিডিওটাতে বলেছি যে এইটা একটা ষড়যন্ত্র হচ্ছে। তো আজকে গতকালকে ওয়াশিংটন ডিসিতে আমেরিকার সাধারণ নাগরিকরা ডেমনস্ট্রেশন করেছে, তারা কমোশন করেছে, তারা বিদ্রোহ করেছে, তারা প্রতিবাদ করেছে ডোনাল্ড ট্রাম্পের এই হোয়াইট হাউসে উপস্থিতি। শুধু তাই নয়,
তা জর্জ টাউন হোটেলে, একটা ফোর সিজনস হোটেলে গত রাতে নেতানিয়াহু ডিনার করতে গিয়েছিল। সেইখানে লবিতে লোক ঢুকে গেছে, আমেরিকান সাধারণ নাগরিকরা, এবং এই যুদ্ধ অপরাধী ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তারা সরাসরি প্রতিবাদ, আমেরিকাতে তার উপস্থিতিকে প্রতিবাদ জানিয়েছে, তার বিরুদ্ধে ডেমনস্ট্রেট করেছে। সুতরাং পরিস্থিতিটা আস্তে আস্তে ঘোলাটে হচ্ছে। এখন আগে ছিল দুইজন লোক সারা পৃথিবীতে এই যুদ্ধবাজ হিসেবে পরিচিত, এখন আরেকজন যুক্ত হয়েছে। রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধ, তাই বলে তো ইরানের সাথে ইউক্রেনের কোনো দ্বন্দ্ব নাই, যুদ্ধ নাই। তাইলে জেলেনস্কি কেন ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহুর কুপরামর্শে ইরানের জাহাজে আক্রমণ করে, আবার আমেরিকা এবং ইসরায়েলের সাথে বলতে গেলে এখন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি একাত্মতা ঘোষণা করছে। সামনের দিনগুলোতে যদি ইউক্রেন ইরানের উপরে নিজেই আক্রমণ করে, আরও আক্রমণ করে, এটাতে অবাক হওয়ার কিছু নেই। তো সুতরাং যুদ্ধ যে কখন থামবে এটা কেউ বলতে পারছে না। আজকে সিএনএনও তারা একটা ন্যারেটিভ দিয়েছে, সেখানে দেখা গেল যে যুদ্ধের এই পরিস্থিতি কখন স্থিমিত হবে বা থামবে সেটা তারা বলতে পারছে না। তবে নভেম্বরে যেই মিড টার্ম ইলেকশন হবে, সেই ইলেকশনে, আমেরিকায় যে ইলেকশনটা হবে, সেই ইলেকশনে পৃথিবী প্রায় নিশ্চিত যে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা কমে যাবে। হয়তো আশা করা যাচ্ছে তখন এই আক্রমণ ইরানের উপরে আমেরিকার যখন তখন আক্রমণ বোধহয় আর হবে না বা হওয়ার সুযোগ থাকবে না। ধন্যবাদ ভিউয়ার্স, ভালো থাকবেন।